আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। অবৈধ বাংলাদেশি বসবাসকারী নিয়ে যা এখন চলছে চাপানুতোর একটা মানবিক বিপর্যয়ের দিকে গিয়ে পৌঁছেছে। কার দোষ কার ভুল, এ ঠিক এ বেঠিক, আমি তার মধ্যে যাচ্ছি না। আমি বলছি সাধারণ মানুষের কথা, যারা দুটো পেটের ভাত জোগাড় করার জন্য একটু ভালো জীবন, একটু শান্তির আশায় এপারে এসছিলেন, অবৈধভাবেই এসছিলেন তারা, কিন্তু তারা এখন যে ফাঁদে পড়ে গেছেন সেটা তারা হারে হারে বুঝতে পারছেন। আজ একটা বেদনাদায়ক খবর বেরিয়েছে আমাদের কাগজে, মনটা নাড়া দিয়ে উঠেছে। খবরটা হলো, দুই দেশের সীমান্তে রাত পার করছেন, অপেক্ষায় রয়েছেন 12 জন। দুটো দিন কেটে গেছে খোলা আকাশের নিচে, না ভারত নিচ্ছে না বাংলাদেশ নিচ্ছে। এরা তো আকাশ থেকে আসেনি, কোনো না কোনো দেশের তো বাসিন্দা তারা। তাদের কাছে না আছে বাংলাদেশের ডকুমেন্ট, না আছে ভারতবর্ষের ডকুমেন্ট, তারা যাবেন কোথায়? এই বাচ্চাগুলোকে নিয়ে তারা কোথায় যাবেন? আমি ভারতকে দায়ী করছি না, আমি বাংলাদেশকেও দায়ী করছি না, শুধু বলছি দুটো সরকারকে একটু ভেবে দেখুন, বিশেষ করে ভারত সরকারকে একটু ভেবে দেখুন, আন্তরিকভাবে ভাবুন। আমি খবরটা পড়ি, আপনারা একটু শুনুন, একটু সময় নেবো আমি, কিন্তু আপনাদের শুনতে ভালো লাগবে, মানে গায়ে কাঁটা দেবে। ভারতের কাঁটাতারের বেড়ার ওপরে ঘাস জমে ভরা মাঠ, তারপরে মাথা ভাঙা নদী, তার ওপরে বাংলাদেশের দিকে অপেক্ষায় 12 জন, 4জন পুরুষ, 4জন মহিলা আর 4জন নাবালক শিশু। প্রতিবেশী দুই দেশের কেউই তাদের ঢুকতে দিতে রাজি নয়। বাংলাদেশের সীমান্তরক্ষী বিজিবি দাবি অনুপ্রবেশকারী না হওয়া সত্ত্বেও ভারত তাদের ঠেলে সে দেশে পাঠিয়ে দেওয়ার জন্য পুশব্যাকের চেষ্টা করছে, তাদের ফিরিয়ে দিতে হবে তা অস্বীকার করে বিএসএফ দাবি করছে 12 জন আদৌ ভারত থেকে পাঠানো হয়নি, কাজী ফেরত নেওয়ার প্রশ্নই আসছে না। শুক্রবারের মতো শনিবারও নদিয়া সীমান্তে দুই বাহিনী এই নিয়ে বৈঠক হবে, কিন্তু দুপক্ষই তাদের অবস্থানে অনড় টাকায় রপা সূত্র বেরোয়নি। শুক্রবার ভোরে করিমপুরের হোগলবেড়িয়ায় রানীনগর গ্রাম এবং বাংলাদেশের কুষ্টিয়া জেলার বিলাগাথিয়ার একটি 0 পয়েন্টের কাছে ওই 12 জনকে দেখা যায়। তাদের মধ্যে কোন দেশেরই পরিচয়, তাদের কাছে কোনো দেশেরই পরিচয়পত্র ছিল না। বাংলাদেশের প্রাকপুর সীমান্তের 148/3 সীমান্ত পিলার লাগোয়া ওই এলাকায় বিজেপি তাদের আটকায়, ভারতে পাঠানোর চেষ্টা করে, কিন্তু বিএসএফ দাবি করে তারা বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামের বাসিন্দা এবং কৌশলে তাদের ভারতে ঢোকানোর চেষ্টা হচ্ছে। এই দড়ি টানাটানিতে সন্দেহ হয়ে যায়, বিএসএফ কাঁটাতারের বেড়ার গেট বন্ধ করে দেয়। বিএসএফ বন্ধ করে দিল। এরপর গত 6 জুন করিমপুর সীমান্তে এরকম কয়েকজনকে দুই দেশের মাঝে বসতিহীন নোম্যান্স ল্যান্ডে বসে রাখতে দেখা গেছিল। পরের দিন সকালে সেই জায়গায় তাদের আর দেখা যায়নি, কিন্তু এবার রাত পেরোলে 12 জনকে একই জায়গায় বসে থাকতে দেখা গেছে। সূত্রের খবর, সূর্যাস্তের পরে বাংলাদেশের একটি সীমান্ত লাগোয়া একটি গ্রামীণ নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, ভোরে আবার সীমান্তে ফিরিয়ে দেওয়া হয়েছে, দিয়ে আবার বিজিবি কাঁটাতারের বেড়া আবার বন্ধ করে দিয়েছে। এই যে বিএসএফ এর বক্তব্য, বিজিবি যেহেতু 12 জনকে ভারতে পাঠানোর দাবিতে অনড় রয়েছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, যেমন নির্দেশ আসবে সেই মতো পদক্ষেপ করা হবে। তবে একাধিকবার চেষ্টা করলেও বিএসএফ এর ডিজি দক্ষিণবঙ্গ তরণী কুমারের ফোনে যোগাযোগ করা যায়নি। তাহলে এই লোকগুলো যাবে কোথায়? বিএসএফ তো ঠেলে পার করে দিল, তারপরে এক রাতে খাওয়া দাওয়া করে আবার সীমান্তের বাইরে আবার জিরো লাইনে তাদের পাঠিয়ে দিল। বিজিবি তাদের নেবে না, তাদের কাছে কোনো পরিচয়পত্র নেই। এই যে যৌথ সম্মেলন হলো বিজেপি বিএসএফ যৌথ সম্মেলনের, আমি একটা খবর পরশুদিনকে করেছিলাম, পরশুদের আগের দিন হতে হবে, যে পুশব্যাক ইস্যুতে বৈঠক ভেস্তে গেল। ইদানিং কিছু ভারতীয় সাংবাদিক আছেন যারা বলতে শুরু করেছেন, না না মানে এটা যৌথ বিবৃতি হয়েছে। যৌথ বিবৃতি যে হয়নি সেটা কিন্তু আমি কাগজ দিয়ে প্রমাণ করে দিয়েছিলাম এই 3 দিন আগের ভিডিওতে। সেই ভিডিও লিঙ্ক আমি তলায় দিয়ে দিচ্ছি। শুধু সেই লিঙ্ক কেন, এই হিন্দুস্তান টাইমস গতকালকে দেখুন 13 তারিখ লেখা আছে, কালকেও তারা একটি এই ব্যাপারে রিপোর্ট করেছে যে কোনো রকম যৌথ বিবৃতি হয়নি, কেউ সহমত প্রকাশ করেনি, ভেতরে উত্তপ্ত আলোচনা হয়েছে। এরা কি ভারত, এই যে নব্য বিজেপি সাংবাদিক যারা, আমাদের কথা ছেড়ে দিন, আমরা তো কারোর দল করি না, আমি ভারতবর্ষকে আমি সমর্থন করি, সেটা আলাদা কথা, কিন্তু কোনো দলের থেকে আমার চাওয়া পাওয়ার কিছু নেই। সুতরাং বিজেপি অন্যায় করলে আমি বিজেপির বিরুদ্ধেও বলবো। কিছু নব্য বিজেপি দলের ভেড়া সাংবাদিক, তারা গায়ে এখন গেরুয়া বসন চাপিয়ে তারা এখন সমস্ত ব্যাপারটাকে ঢাকার চেষ্টা করছে। না না, কোনো কিছু হয়নি, সব স্বাভাবিক আছে, সব স্বাভাবিক নেই, উত্তেজনা ক্রমশ বাড়ছে, এটা স্বীকার করুন।
আপনারাই আবার ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন। এই ভারতীয় সাংবাদিকরা ঘোলা জলে মাছ ধরছেন। স্বীকার করুন, যেটা সত্যি সেটা স্বীকার করুন। আর কাকেই বা বলবেন? আপনি এখানে দেখুন, বিএসএফ এর গুলিতে হতো বাংলাদেশের পাচারকারী। আপনি কাকে বলবেন? এখানে কি শুনুন, ত্রিপুরার বিএসএফ এর গুলিতে এক সন্দেহভাজন বাংলাদেশি পাচারকারী নিহত হয়েছে। উনকোটি রাজ্যের উনকোটি জেলার কৈলাস শহর ইরানি থানার অন্তর্গত লুটিয়াপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনা ঘটে। ঘটনাচক্রে বর্তমানে ভারত বাংলাদেশের বিভিন্ন আন্তর্জাতিক সীমান্তের বিভিন্ন এলাকায় সন্দেহভাজন বাংলাদেশের জোর করে ফেরত পাঠানোর ঘটনা ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। অন্যদিকে এই ঘটনায় আগরতলা লঙ্কামুড়া সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের বেড়া ব্রিজ দিয়ে এক বাংলাদেশি যুবক ত্রিপুরা ঢুকেছিল। এই ঘটনায় ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়। শুক্রবার রাতে কৈলাস শহরের লুটিয়াপাড়া এলাকায় পাচারকারীরা সীমান্ত পেরিয়ে ত্রিপুরায় ঢুকেছিল বলে অভিযোগ। ওই সময় বিএসএফ জওয়ানরা তাদের দেখে ফেলে বাধা দেয়। বাহিনী সূত্রের দাবি, চোরা কারবারিরা হামলা চালালে বাধ্য হয়ে বিএসএফ গুলি চালায়। মুজিব আলী নামে এক সন্দেহভাজন বাংলাদেশি পাচারকারী ঘটনাস্থলে নিহত হন। আরো কয়েকজন বাংলাদেশি সীমান্ত পেরিয়ে বাংলাদেশের দিকে পালিয়ে গিয়েছে বলে জানা যায়। সূত্রের দাবি, নিহত পাচারকারী বাংলাদেশের মৌলভীবাজার জেলার গুলাউড়া থানার অন্তর্গত শরীফপুর ইউনিয়নের দত্তগ্রামের বাসিন্দা। ঘটনার পরে বিএসএফ ওই এলাকা থেকে মজুদ রাখা প্রচুর পরিমাণে বিড়ি উদ্ধার করে। বাংলাদেশের পুলিশ অবশ্য বিজেপি সংবাদ মাধ্যমে জানিয়েছে, মুজিব আলী মৌলভীবাজার দত্ত এলাকার আজিব আলীর ছেলে। তাদের দাবি, মুজিব আলী সহ বাংলাদেশ চোরাকারবারীরা 6-7 জনের একটি দল ভারতীয় চোরাকারবারীর সহায়তায় সীমান্ত পিলার 185 1852/5 এস থেকে আনুমানিক 500 গজ ভেতরে ঢুকেছিল চোরাই মাল আনতে। তখন বিএসএফ 199 ব্যাটালিয়নের লাঠিয়াপাড়া ক্যাম্পের জওয়ানেরা পাচারকারীদের বাধা দেয়। এতে ক্ষিপ্ত বাংলাদেশি পাচারকারীরা বিএসএফ জওয়ানদের উপর দেশি অস্ত্র নিয়ে আক্রমণের চেষ্টা চালায়, মানে হাসো, আকুলা, কুরুল এই সমস্ত নিয়ে। তখন গুলি চালালে মারা যায় মুজিব আলী এবং বাকিরা পালিয়ে যায়। এই যে এরা যেগুলো করছে না, এরা করে ব্যবস্থাটা আরো ঘোলাটে করে দিচ্ছে। মানে চোরাচালান করতেই হবে, চোরাচালান ছাড়া যেন আর কোনো ব্যবসা নেই, আর কোনো পেটে ভাত জোগাড় করার কোনো ব্যবস্থা নেই। তারপর আবার বিএসএফ কে আবার ফুরালি নিয়ে তারা করছিস, তাহলে বিএসএফ গুলি চলবে না? আপনি কাকে দোষ দেবেন বলুন? ভারত সরকারকে দোষ দেবেন না বাংলাদেশ সরকারকে দোষ দেবেন? তো সীমান্তবর্তী এলাকায় যে জামাত যে আসনগুলো জিতেছে, তাদের উচিত এই সমস্ত লোকেদের আটকানো, কারণ প্রাণটা যাচ্ছে কিন্তু ওই বাংলাদেশিদের। আপনার দেশের জনগণের প্রাণ যাচ্ছে, আপনারা সচেষ্ট হন আটকাতে। আমি তো আমার ঘরে দরজা তালা তো লাগাবোই, কিন্তু আমার মনে হয় ভারতবর্ষকে আরেকটুখানি খতিয়ে দেখা উচিত। আমার মনে হয় দরকার হলে কোনো বিদেশি আপনার নিরপেক্ষ আপনার মানবাধিকার সংগঠনকে দিয়ে তদন্ত করানো হোক, কি ঠিক কি ভুল। আর এটাও তো ঠিক, যদি 2 কোটি আপনি বলেন যে 2 কোটি 3 কোটি আছে, আপনি 10-12 বা 100-200 করে আপনি রোজ পাঠিয়ে আর রোজ এই ঝামেলা পুড়িয়ে আপনি কত বছরে পার করবেন? তার থেকে 2 সরকার বসে একটা সিদ্ধান্ত নিয়ে একটা ফয়সলা করা তো যায়। কিন্তু বিএসএফ এটে বসে আছে এবং বিজেপি এটে বসে আছে, তারা তাদের কথা শুনবে না। সরকারও এটে বসে রয়েছে, আমরা ফেরত পাঠাবোই। তাহলে সমন্বয়টা হবে কি করে আপনি বলুন? এদিকে মানবাধিকার তো পদদলিত হচ্ছে, মানবাধিকার সংগঠনগুলো চুপ। সারা বিশ্বে প্রচুর মানবাধিকার সংগঠন আছে, আপনি খোঁজ দিয়ে দেখুন। কোনো একটা কিছু তাদের মানে মনোমত হলে ওই করে মাঠে নেমে পড়বে। কিন্তু এত বড় একটা ইস্যুতে না ভারতবর্ষের পক্ষ থেকে কোনো মানবাধিকার কর্মী, না বাংলাদেশের পক্ষে, না আন্তর্জাতিকভাবে কেউ একটা কথা বলছে না। বিষয়টা আপনারাও ভাবুন। আমাকে অত্যন্ত ভাবিয়েছে যে এইভাবে যদি চলতে থাকে তাহলে মানবাধিকার বলে পৃথিবীতে কিছু থাকবে না। আমার ঘরে তুমি অনাহত পদাঘাত করে আমি তাড়িয়ে দিলাম, আর মানুষটা যাবে কোথায়? সে তো আকাশ থেকে পড়েনি, সে মাটি থেকেও জন্ম নেয়নি, কোনো না কোনো দেশের তো নাগরিক সে। তার একটা সুষ্ঠু সমাধান হবে না? অদ্ভুত বিষয়। আর কিছু ভারতীয় সাংবাদিক হাওয়া দিচ্ছেন, হঠাৎ করে তারা বিজয়ীপন্থী হয়ে গেছেন। আমি আপনাদের ছাপার অক্ষরে দেখিয়ে দিলাম এবং ভিডিও করেছি তাও দিয়ে দিলাম। আমি আবার লিঙ্কে তার কপিও দিয়ে দিচ্ছি। কাগজ তো মিথ্যে কথা বলবেন, আমি মিথ্যে কথা বলতে পারি, আমি বলছি আমি মিথ্যে কথা বলতে পারি, আপনারা যেমন বলেন, কিন্তু কাগজ তো মিথ্যে কথা বলবে না, সেটা লিখিত ডকুমেন্ট। তো আর কি বলবো আমি? আমার আর বলার কোনো ভাষা নেই। বাংলাদেশি চোরাচালানকারী যারা আছেন তারা সাবধান হন, আর এই মানুষগুলোর দিকে তাকিয়ে আপনারা এই কাজগুলো বন্ধ করুন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।